আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বলছি তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেই জন্য ও যেহেতু বিদেশে থাকবে ও রাজনীতি থেকে দূরে থাকবে, এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতি বাইরে, সেজন্য তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্ব তিনি আপাতত মুক্তিযুদ্ধের চেতনার সাথে সম্পর্ক না থাকার কারণে স্বাধীনতা বিরোধীদের শেল্টার হাউস বিএনপির রাজনীতি তার জন্মের আগেই কমায় চলে যায়। বছর কয়েক কমে থাকার পর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে এর যৌথ মৃত্যু ঘটে, অর্থাৎ রোগটি তার রোগীর সাথেই মৃত্যুবরণ করেছে। কিন্তু কবরে গিয়েও বিএনপির শান্তি হয়নি। ক্ষমতালোভী কিছু নেতা জিয়াউর রহমানের কবরের সামনে দাঁড়িয়ে তার স্ত্রী খালেদা খানমকে বললেন, শত ফুল ফুটতে দাও। মিসেস জিয়া নেতাদের কথা রাখলেন এবং খালেদা খানম থেকে বেগম খালেদা হলেন, তারপর বেগম থেকে হলেন ম্যাডাম। তো ম্যাডামের সাজানো বাগানে কিন্তু ফুলের সমারোহ একেবারে খারাপ হয়নি। বাগানের সুগন্ধহীন বর্ণহীন শত ফুল এসে জড়ো হয়েছিল বেগম জিয়ার পায়ের কাছে। তিনি এসব রুগ্ন কুৎসিত দুর্গন্ধময় ফুল গ্রহণ করেন, তাদের গায়ে পানি ছিটিয়ে সতেজ করেন, রং লাগিয়ে রঙিন করেন আর আতর মাখিয়ে করেন সুগন্ধিময়, এবং এতে কাজও হয়। এই ফুলগুলোই একদিন তাকে সিংহাসন পর্যন্ত নিয়ে যায়। একজন সেনা কর্মকর্তার অতি সাধারণ গৃহবধূ হয়ে যান বাংলাদেশের রানী। কিন্তু একদিন এক দুষ্ট ছাগল এসে ফুলগুলো খেয়ে গাছগুলো উপড়ে তছ নচ করে দেয় ম্যাডামের শখের বাগান। আজকাল ফুলের নামে আপনারা যা দেখছেন তা নিছক ভুল ছাড়া আর কিছু নয়। এখন যদি আপনি মনে করেন সেই দুষ্ট ছাগলের একটি নাম আছে আর সেই নামটি হলো তারেক রহমান, তাহলে কিন্তু আপনার সাথে আমি দ্বিমত করব না, বরং বলবো আপনার ধারণা সঠিক। বাপের নামের উপরে গড়া সাম্রাজ্যে যা খুশি তা করে বেরিয়েছেন তারেক রহমান। বেপরোয়া যৌবন যন্ত্রণায় আক্রান্ত তারেক রহমান তার বাপ মার অর্জনের কথা ভাবেননি, রাজনীতির ধার ধারেননি, দেশ তো অনেক পরের কথা, নিজের দলের ভবিষ্যতের কথাও তিনি চিন্তা করেননি। তার বখাটে যৌবনের উত্তাপে পুড়ে গেছে রাজনৈতিক সহাবস্থানের সংস্কৃতি, ছাই হয়ে গেছে আমাদের অসাম্প্রদায়িক ভাবমূর্তি, ধ্বংস হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক। তারেক রহমানের ক্ষমতার লালসা বাংলাদেশে নামিয়ে আনে 111-এর অন্ধকার, আর সেই অন্ধকারে ডুবে যায় আমাদের গণতন্ত্রের সূর্য, অন্তত কয়েক দশকের জন্য তো বটেই। গণতন্ত্রের প্রথম সূর্য ডুবি ঘটেছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের হাত ধরে। বহু সংগ্রামের পর স্বৈরাচার এরশাদকে হটিয়ে সেই সূর্য আবার উদিত হয়। সূর্যোদয়ের সেই সংগ্রামে বেগম জিয়ার ভূমিকা ছিল স্মরণযোগ্য। আওয়ামী লীগ এবং বাম দলগুলোর রাজনীতির পাশে আন করা খালেদার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। সবাই তাকে সেই স্বীকৃতি দিয়েছেও। কিন্তু একটি বকে যাওয়া সন্তান এই সংগ্রামী নারীর জীবনের সমস্ত অর্জন ধ্বংস করে, তাকে নিক্ষেপ করে নিয়তির কারাগারে। সেবার অর্থাৎ 2006 সালে শুধু বেগম জিয়া আর তার পুত্রই কারাগারে নিক্ষিপ্ত হননি, কারাবরণ করতে হয়েছিল শেখ হাসিনা সহ বাকি সব শীর্ষ নেতাকর্মীকেও। এর ঠিক 2 বছর পর এই অন্ধকারের অবসান হয়, গণতন্ত্রের নিভু নিভু সূর্য উদিত হয়, এই দেশে আবারও জনগণের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেটি হয় তারেক রহমানকে ছাড়াই, অর্থাৎ তাকে এই সম্ভাবনার মিছিল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তিনি যেন আর কখনো এই মিছিলে অংশ নিতে না পারেন সেই ব্যবস্থাও করা হয়েছে। হ্যাঁ, তাকে আজীবনের জন্য দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। ভিডিওর শুরুতে বেগম জিয়ার যে আকুতি আপনারা দেখেছেন, এরপর নিশ্চয়ই বোঝার বাকি নেই তারেক রহমান কেন লন্ডন থেকে ফিরে আসছেন না। তিনি ফিরে আসবেনও না, অন্তত আমি তার ফিরে আসার কোনো লক্ষণ দেখি না। এখন আপনি হয়তো বলতে পারেন, নাটক কম করো প্রিয়, তারেক রহমান ফিরে আসুক এটা তুমি চাও না, চালাকি করে সেটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছ। জবাবে আমি বলবো, না, এই কথাটি সঠিক নয়। সত্যটা হলো আমিও চাই তারেক রহমান দেশে ফিরে আসুন। তারেক রহমান এই দেশের সন্তান, এই মাটির সন্তান, এই মাতৃভূমির জল হাওয়া থেকে তাকে বঞ্চিত করার অধিকার কারণেই। কিন্তু আমি কি চাই সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তারেক রহমান কি চান, তিনি কি আসলেই দেশে ফিরতে চান? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইটস কমপ্লিকেটেড। এর আগে ইশতেহারে আমরা একটা ভিডিওতে বলেছিলাম কি কি কারণে তারেক রহমান দেশে ফিরছেন না, আর আজকের ভিডিওতে আমরা বলছি তারেক রহমান কখনোই ফিরবেন না। হ্যাঁ, অতি বৃদ্ধ বয়সে হয়তো তিনি ফিরতে পারেন, তবে সেটা একজন সাধারণ মানুষের সফর হবে, কোনো লিডারের দেশে ফিরে আসা নয়। এভাবে বলার জন্য আমি দুঃখিত, কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমান একজন পলিটিক্যাল ড্রপ আউট। এই দেশের রাজনীতিতে তার আর কোনো সম্ভাবনা নেই। তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন এমন একটি কথা আমরা শুনি, এবং সেই কথাটি কিন্তু মিথ্যে নয়। তিনি সত্যি সত্যি মুচলেকা দিয়ে দেশ ছেড়েছেন। আমরা জানি এই মুচলেকা তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি দেশের সেনাবাহিনী কি পারে কোনো রাজনৈতিক দলের নেতার কাছ থেকে এভাবে মুচলেকা নিতে? পারে, যদি সেই দেশের রাজনৈতিক নেতারা হন অথর্ব, অপদার্থ, আর সেনাবাহিনী যদি হয় ক্ষমতার নিয়ন্ত্রক। তবে তারেক রহমানের ক্ষেত্রে যা ঘটেছে তা এর চেয়েও ভয়াবহ, এর চেয়েও গুরুতর। তারেক রহমানকে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছে। বিএনপির 2001 থেকে 2006 শাসন আমলে বাংলাদেশ হয়ে ওঠে ভারত বিরোধী তৎপরতার তীর্থভূমি। এই ভারত বিরোধিতা মানে কিন্তু শুধু ভারতকে দুটো গালি দেওয়া নয়। তখন সরকার ও সেনাবাহিনীর একটা অংশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ হয়ে ওঠে উলফা সহ অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বাফার জোন। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ ব্যবহার করত। সেখানে তারা নিরাপদ ঘাঁটি বানাতো, চলতো অস্ত্র চালানো আর বিস্ফোরক বানানোর প্রশিক্ষণ। শুধু তাই নয়, এসব নন স্টেট অ্যাক্টরদের অস্ত্র সরবরাহের কাজও বাংলাদেশই করত। অস্ত্র আসতো পাকিস্তান থেকে আসা অস্ত্রের চালান থেকে 10 ট্রাক অস্ত্র ধরাও পড়ে। দেখা যায় এই অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ছিল সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা। আরও জড়িত ছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তা, এমনকি ডিজিএফআই প্রধান। আর এসব কারণে বিএনপির ভারত বিরোধিতা যে নিছক রাজনৈতিক এজেন্ডা ছিল না, বরং তারা যে সত্যি সত্যি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত ছিল তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায়। কিন্তু বিএনপি কেন এই কাজ করেছিল? বোধহয় 71-এর প্রতিশোধ নিতে। কিন্তু 71-এর গণহত্যার প্রতিশোধ নিতে চাইলে তো সেটা পাকিস্তানের বিরুদ্ধে নিতে হবে। ভারতের সার্বভৌমত্বে আঘাত করে পাকিস্তানের উপর কিভাবে প্রতিশোধ নেওয়া যায়? গণহত্যার আবার কিসের প্রতিশোধ? বিএনপি তো পাকিস্তান ভাঙার প্রতিশোধ নিতে চায়। মানে আমাদের স্বাধীনতার জন্য ভারতের বিরুদ্ধে প্রতিশোধ? এ আবার কেমন প্রতিশোধ? জি, বিএনপির জাতীয়তাবাদের মুখোশটা খুললেই পাকিস্তান জিন্দাবাদ বেরিয়ে আসে, আর এটাই বিএনপির রাজনীতি, এটাই তাদের দেশপ্রেম। এবার বলুন,
ভারত কেন তার সার্বভৌমত্বের উপরে এমন আঘাত মেনে নেবে? সার্বভৌমত্ব কি কোনো ঠুনকো জিনিস? আমাদের সার্বভৌমত্বকে আমরা জলাঞ্জলি দেবো? কেউ কি আমাদের সার্বভৌমত্বে আঘাত করলে আমরা চুপ করে বসে থাকবো? থাকবো না। ভারতও থাকেনি। তারা বাংলাদেশের মাটিতে বসে ভারতের সার্বভৌমত্ব বিরোধী তৎপরতার ঘাড় আজীবনের জন্য মটকে দিতে চেয়েছে। ভারত জানে ঠিক কোথায় আঘাত করলে কটমট আওয়াজ হবে, আর তারা সেখানে আঘাতটা করেছিল। এরপর ঝড় বয়ে যায় আমাদের সেনাবাহিনীর উপর, কারণ ভারত যদি পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে তাহলে ইচ্ছায় অনিচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে, যেটা আসলে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আপনি হয়তো ভাবছেন আমি ভারতীয় সেনাবাহিনীর বিশালত্ব মাথায় রেখে তাদের সাথে লড়াইকে বা তাদের সাথে যুদ্ধে যাওয়াটাকে দুঃস্বপ্ন বলছি। না, বিষয়টা তা নয়। আমরা কি পাকিস্তান সেনাবাহিনীকে মোকাবেলা করেছি তো, কিন্তু ৭১-এ আমরা ছিলাম আক্রান্ত, আঘাতপ্রাপ্ত, আর তৎকালীন বিএনপি জামাত সরকারের আমলে ভারতের সাথে যেটা হয়েছিল তাতে আমরা ছিলাম আঘাতকারী, ভারত ছিল আক্রান্ত। সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত আর ভিন্ন প্রেক্ষাপট। যাই হোক, আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর, আর সেজন্যই আমরা তাদেরকে খাওয়াই, পড়াই, চাকরি শেষে মোটা অঙ্কের পেনশন দেই। তো সেবার বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষা করেছিল, আর সেটা করেছিল তারেক রহমানের মতো বিষাক্ত এলিমেন্টকে আজীবনের জন্য ডিসেবল করার মাধ্যমে। যদিও এসব হাজমতের জন্মদাতা সেনাবাহিনী নিজেই। যাই হোক, আমরা মনে করি এসব মুচলেকা টুচলেকার পরও একজন পলিটিশিয়ান চাইলে আবার পলিটিক্সে ফিরতে পারেন, কিন্তু সেজন্য তাকে পলিটিশিয়ান হতে হবে এবং পলিটিক্সটাই করতে হবে। সমস্যাটা এখানেই। তারেক রহমান কখনোই পলিটিশিয়ান ছিলেন না, তিনি কখনোই পলিটিক্স করেননি। তিনি ছিলেন আমাদের রানিমার বকে যাওয়া যুবরাজ, যিনি মায়ের বিছিয়ে দেওয়া ক্ষমতার গালিচায় গড়াগড়ি খেয়েছেন, দাপিয়ে বেরিয়েছেন। মায়ের ক্ষমতাকে ভেবেছিলেন গেম কনসোল, দিন রাত ২৪ ঘন্টা তিনি শুধু খেলেই গেলেন। তারপর তো চলেই গেলেন ব্রিটেনের রাজনীতি বোরিং, সেখানে শেখার মতো কিছু নেই, তাই তারেক রহমানের আর রাজনীতি শেখা হলো না। কিন্তু এখন দেশে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো রাজনীতি, আর তারেক রহমান সেটা পারে না। তাহলে দেশে এসে তিনি করবেনটা কি? তারেক রহমান যদি রাজনীতিবিদ হতেন তাহলে গত বছরের আগস্টেই তিনি দেশে ফিরতেন। হ্যাঁ, তিনি তখন ফেরারে ছিলেন বটে, কিন্তু তাতে কি? দেশে ফিরে তিনি গ্রেপ্তার হতে পারতেন, বলতে পারতেন এতদিন ন্যায় বিচারের গ্যারান্টি ছিল না তাই দেশে ফিরতে পারিনি, এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তাই আমিও দেশে ফিরেছি। তিনি আরো বলতে পারতেন আমি হাসি মুখে কারাবরণ করেছি এবং আদালতে আইনি লড়াই লড়ে ঠিকই নির্দোষ প্রমাণিত হয়ে বেরিয়ে আসবো। তারপর এই তারেক রহমানের মুক্তির দাবিতে চোখের পলকে সারা দেশে বিএনপির মৃতপ্রায় সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা হয়ে যেত, একেবারে তৃণমূল কমিটিও সুস্থ রাজনীতিতে আবদ্ধ হয়ে যেত। দেশে কোনো মব হতো না, দখলবাজি হতো না, চাঁদাবাজি হতো না, নির্বিচারে মতো উড়ে যেত। সেক্ষেত্রে অবশ্য এনসিপির জন্মই হতো না। কিন্তু তারেক রহমান সেটি করতে পারলেন না, আর পারেননি বলেই রাজনীতির মাঠ এখন জামায়াতের দখলে। জামায়াতের ছাত্র সংগঠনগুলো দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাচ্ছে, আর ছাত্রলীগ হচ্ছে নাজেহাল। বিএনপি যখন তৃণমূল চাঁদাবাজি আর মাফিয়াতন্ত্রের নিয়ন্ত্রণ নিতে ব্যস্ত ছিল, জামায়াত তখন ব্যাংক দখল করেছে, তাদের পছন্দের সচিবদের ওপরে উঠিয়ে এনেছে, দেশের সব জেলা জজ আদালতে নিজেদের বিচারক বসিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, প্রভোস্ট আর কলেজগুলোর প্রিন্সিপাল হয়েছে। এমনকি বিএনপির দুই কাঁধের ফেরেশতাকে সরিয়ে সেখানে জামায়াত নেতারাই বসে পড়েছে। ফলে তারেক রহমানের আর রাজনীতি করা হলো না। তারেক রহমান যেদিন ডক্টর ইউনূস, জামাত আর মুজিব বিরোধী সিভিল সোসাইটির সাথে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, সেদিনই তিনি রাজনীতিতে ফেরার সর্বশেষ সুযোগটি হাতছাড়া করেছেন। টানা ১৭ বছর তিনি নিরাপদ নিরিবিলি জীবনযাপন করেছেন। এই ১৭ বছরে তিনি যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নকে কনভিন্স করতে পারেননি যে তিনি প্রতিবেশী দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট নন। ভারতের মনে এই বিশ্বাস জাগাতে পারেননি যে ভারত বিরোধী রাজনীতি করলেও গুরুতর নিরাপত্তা হুমকি তিনি তৈরি করবেন না। বাংলাদেশের শাসন ক্ষমতার নিয়ন্ত্রকদের কাছ থেকে এই বিশ্বাস এবং আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন বলেই দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররা নির্ভর করছে জামাত ইসলামের উপরে। একসময় যে দলটি ছিল আওয়ামী লীগের বিকল্প, আজ তাদের নাম বিবেচনার তালিকাতেও নেই। বিএনপির জন্য এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে? তবে হ্যাঁ, ডক্টর ইউনূস আর জামাত ইসলামকে দিয়ে যদি দেশে ইসলামী বিপ্লব ঘটিয়ে ফেলা যায়, বাংলাদেশ যদি ঘোষণা দিয়ে ভারত বিরোধী বলয়ে ঢুকে পড়তে পারে, তখন তারেক রহমানের একটা সম্ভাবনা রয়েছে। কারণ এর মাধ্যমে তারেক রহমান চুনুপুটি থেকে প্রমোশন পেয়ে কই মাছে পরিণত হবেন। আর কই মাছের প্রাণ বলে যে একটা প্রবাদ আছে সেটা নিশ্চয়ই জানেন। কিন্তু কথা হচ্ছে, জামায়াত যে মুগুর দিয়ে কই মাছের মাথায় আঘাত করবে না তার কি গ্যারান্টি আছে? জামাতে ইসলামের সাথে বিএনপির সাথেও কেউ কেউ আছে নাম সর্বস্ব দল। তো এদের দাবি হচ্ছে বাংলাদেশে পিআর পদ্ধতিতে একটি ভোট হবে। এই পিআর পদ্ধতির ভোট মানে হচ্ছে একটি ভোটিং ব্যবস্থায় টোটাল যে ভোট হবে, ১০০টি ভোট যদি পরে টোটাল কাউন্ট হয়, এই ১০০ ভোটের মধ্যে যে যত পার্সেন্ট ভোট পাবে তিনি ওই সংসদের ৩০০টি আসনের মধ্যে তত পার্সেন্ট এমপির অধিকারী হবেন। তো বিএনপি পিআর পদ্ধতি চায় না, জামাতে চায়, এনসিপি চায়। তাহলে কেন পিআর পদ্ধতিতে যদি যায় তাহলে বিএনপির সমস্যা কি, জামাতের লাভ কি, এনসিপির লাভ কি, সেই জিনিসটি একটু পর্যালোচনা করার চেষ্টা করি। বাংলাদেশে ১৯৭৯ সালে বিএনপি যে প্রথম নির্বাচনে বিএনপি যে ভোট পেয়েছিল, সেই ভোট ৪১ ধরেন ৪১% ভোট পেয়েছিল। তো সেই সময়ে ভোট তেমন একটা কাউন্টেবল না। পরবর্তীতে এরশাদের চমনায় পুরো সময়টাই নির্বাচন রেগিং হয়েছে। তারপরে যখন ৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালে যখন জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে প্রথম নির্বাচন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে এরশাদ বিরোধী আন্দোলনের সফলতা আসার পর সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল ৩০.৮১% ভোট। তার মানে প্রায় ৩১% ভোট পেয়ে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হয় এবং জামাতের সমর্থন নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে তারা প্রথম বাংলাদেশের জন্য একটি সরকার গঠন করে, অর্থাৎ ৯০ পরবর্তী সময়ের কথা বলছি। তারপর ৯৬ সালে জামাত এবং আওয়ামী লীগ সহ যত দল আছে তারা বিএনপির বিরুদ্ধে একটি আন্দোলন করছিল যে ৯১ মডেলে
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের নমুনাটি মডেলটি বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপি সেটি করতে চাচ্ছিল না। পরবর্তীতে গণ আন্দোলনের মুখে যখন আর পারা যাচ্ছিল না, 96 সালের 15 ফেব্রুয়ারিতে বিএনপি একটি নির্বাচন করে। সেই নির্বাচনে যেহেতু অন্য কোনো দল অংশগ্রহণ করেনি, সেহেতু বিএনপির ভোটের পার্সেন্টেজ হিসাব করে কোনো লাভ নেই। তাহলে ঠিক ওই বছরে তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর 96 সালের 5 জুনে একটি নির্বাচন হয়। তো ওই 12 জুনে একটি নির্বাচন হয়। সেই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল 33.62%। তার মানে বিএনপি সেবার সরকার গঠন করতে পারে নাই, কিন্তু বিএনপির ভোট সংখ্যা বেড়ে 31.81 থেকে, অর্থাৎ 31 থেকে 30.81 থেকে সেটি বেড়ে 96 সালে এসে 33.62% ভোট বিএনপি পায়। কিন্তু সেবার আওয়ামী লীগ তার চেয়েও বেশি ভালো করার কারণে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব হয়নি। তারপর 2001 সালের নির্বাচন, বিএনপি 4 দলীয় জোট অ্যালায়েন্স করেছে, আর আওয়ামী লীগ আরো তার 14 দলীয় জোট অ্যালায়েন্স করেছে, মহাজোট করেছে। এখন বিএনপি সেবারে ভোট পেয়েছিল 40.97, অর্থাৎ 41% ভোট পেয়ে বিএনপি সেবার ভূমিধস বিজয় অর্জন করে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়। তার 6 বছর পর বা 7 বছর পর 2008 সালের নির্বাচনে বিএনপি তার অ্যালায়েন্সকে নিয়ে যৌথ নির্বাচন করে, আওয়ামী লীগ তার অ্যালায়েন্সদেরকে নিয়ে যৌথ নির্বাচন করে এবং সেই অ্যালায়েন্স নিয়ে যৌথ নির্বাচন করে বিএনপি এবং তার অ্যালায়েন্স পেয়েছিল 45.25% ভোট। সেখানে জামাতে ইসলামের ভোট সহ যারা অ্যালায়েন্স ছিল তাদের ভোট মিলিয়ে 45% ভোট পায় বিএনপি। এই 45%-এর মধ্যে আপনি যদি জামাতে ইসলামী এবং তার অন্যান্য শরিক দলের 10% ভোটকে আলাদা করেন, তাহলে বিএনপির ভোট গিয়ে দাঁড়াচ্ছে 35%। তার মানে স্মরণকালের ইতিহাসে বিএনপি কোনোদিনও 41%-এর উপরে ভোট বাংলাদেশে পায়নি। বিএনপি যখন এককভাবে নির্বাচন করেছিল তখনও পায়নি। বিএনপি এককভাবে বলতে ওই বিএনপির জন্মের পর 78-79 সালে যে ভোট হয় সেই ভোটের কথা বলছি। তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেসব ভোট হয়, তারপর 14 সাল বিএনপি ভোটে যায়নি, 18 সালে গিয়েছিল, সেটার মধ্যেও ম্যানিপুলেশনের গন্ধ আছে, যার জন্য সেই ভোটটাও হিসাব করিনি। তাহলে দেখেন, বিএনপি যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, যদি সর্ববৃহৎ দল হিসেবে বেরিয়েও আসে, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদের 51টি মানে 151টি আসন পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে যদি হয়, তাহলে বিএনপির 51% ভোট দরকার। আর যদি বর্তমান পদ্ধতিতে হয়, তাহলে 30 থেকে 40% ভোট যদি বিএনপি পায়, তাহলে তার পক্ষে কিন্তু 150 থেকে 200 আসন সিকিউর করা সম্ভব। আর যদি পিআর পদ্ধতিতে হয়, তাহলে বিএনপি যে আসন পাবে সেটা হচ্ছে 100-তে যদি 35টি হয়, তাহলে 300-তে কতটি হবে? 3 35-এ 70, 70 আর 35-এ 105টি। তাহলে বিএনপির আসন সংখ্যা হবে 105টি। আর 195টি আসন হবে জামাত, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, এনসিপি, এই নেজামে ইসলাম, মুসলিম লীগ, এই বাসানি ন্যাব, যত ছোটখাটো খুচরা দল আছে সবাই মিলে যদি বাকি 35-এর বাইরের ভোটটা পায়, যেহেতু আওয়ামী লীগ নেই, সেহেতু এই ভোটের পার্সেন্টেজ অনুসারে 195টি আসন যাবে ওদের পক্ষে। এখন আপনি বোঝেন, যারা 105টি আসন পাবে তারা কি সরকার গঠন করবে, নাকি যারা 195টি আসন আছে তারা জীবনে, যাদের কোনোদিন এমপি হওয়ার সম্ভাবনা ছিল না, তারা যখন পার্লামেন্টে একটি মন্ত্রী হওয়ার অফার পাবেন, তখন তারা কিন্তু জামাতের সাথে, এনসিপির সাথে এবং খুচরা অন্যান্য দলের সাথে কোয়ালিশন করে একটি সরকার গঠনের চেষ্টা করবেন। তাহলে উপেক্ষিত হবে কারা? সাংগঠনিক ক্যাপাসিটি আছে, যাদের রাষ্ট্র পরিচালনা করার দক্ষতা আছে। তাহলে এখন বোঝেন, বাংলাদেশের মতো দেশে যেখানে মানুষ বিক্রি হয় শের মাপা, যেখানে গণতন্ত্রের ল্যাশ মাত্র আসতে আরো মনে হয় 20 বছর সময় লাগবে, আমরা গণতন্ত্রের পথে হেঁটেছি, কিন্তু আমাদের দেশে গণতন্ত্রের প্র্যাকটিস কখনো ব্রিটিশ আমেরিকার মতো অথবা ভারতের মতো ছিল না। কারণ আমাদের বাংলাদেশের জন্ম হয়েছে পাকিস্তান থেকে, যার কারণে ওই পাকিদের উত্তরাধিকার সূত্রে পাওয়া যে গণতন্ত্র, আর্মি মডেলের গণতন্ত্র, সেটা কিন্তু বাঙালির মধ্যে অনেক জেঁকে বসেছে। এখন খেয়াল করে দেখেন, বিএনপি যদি এই টোপে পাড়া দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত বিএনপির পক্ষে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি করতে হবে? বিএনপিকে তার অবস্থানে দাঁড়িয়ে থাকতে হবে। বিএনপি যদি তার অবস্থানে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ বিএনপি যদি বলে আমরা পিআর পদ্ধতির ভোটে যাব না, তাহলে কি হবে? দেখেন, তাহলে হবে বিএনপির অপোজিট পার্টি জামাত ইসলাম যদি তার সাঙ্গপাঙ্গ নিয়ে ডক্টর ইউনূসকে বুঝাতে পারেন যে না পিআর পদ্ধতিতেই যাবেন, নিয়ে ডক্টর ইউনূসকে বুঝাতে পারেন যে না পিআর পদ্ধতিতেই যাবেন, তাহলে বিএনপি কিন্তু কোণঠাসা হয়ে যাবে। আর বিএনপি যদি কোণঠাসা হয়, বিএনপির জন্য যাওয়ার জায়গা কোথায়? মাঠ। এখন মাঠে যখন বিএনপি যাবে, মাঠে যদি বিএনপি যায়, একদিকে থাকবে বিএনপি, আরেকদিকে থাকবে জামাত এনসিপি, অথবা এনসিপিও বিএনপির দিকে চলে আসতে পারে। আমরা ইতিমধ্যেই শুনেছি এনসিপির একটা বিশেষ গোষ্ঠীকে 10টি সিট দেওয়ার জন্য বিএনপি চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় এনসিপির যেই সব সন্ত্রাসের গুরু, যেই সব মফের গুরু, যাদের পেট একটু মোটা হয়ে গেছে, দুর্নীতি করতে করতে, অন্যায় করতে করতে, কালো টাকা খেতে খেতে, ছাত্রদেরকে গুলি করে মারতে মারতে, সেই রকম সন্ত্রাসীদের 10 জনকে সংসদে নিয়ে আসার জন্য বিএনপি একটি অলিখিত চুক্তি করেছে। আমরা সেটা শুনেছি, ভবিষ্যৎ সেটা বলে দেবে। তো এখন এনসিপি আর জামাতের সাথে থাকবে না। এখন এনসিপি যদি মাঠে থাকে, বিএনপি যদি মাঠে থাকে, জামাত যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, আর আওয়ামী লীগ
বসে থাকবে সে কথাটি ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগ সবচাইতে বেশি শক্তি নিয়ে আসবে। বর্তমান সময়ে একক দল হিসাবে আওয়ামী লীগের চাইতে বেশি সমর্থন বাংলাদেশে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এনসিপি একক কোনো দলের নেই। যৌথভাবে 2টি 3টি 4টি দল একসাথ হলে তাদের ক্ষমতা, তাদের ভোট হয়তো আওয়ামী লীগের চেয়ে বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে 1971 সালের পর থেকে আজকে পর্যন্ত যত ক্যালকুলেশনে আপনি করে দেখবেন সেখানে একক দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে বেশি ভোট পাওয়ার কোনো দল নেই। যার কারণে জামাতে ইসলামের যে দাবি, এনসিপির যে দাবি, ডক্টর ইউনূসের যে দাবি আওয়ামী লীগকে ভোট করতে দেওয়া হবে না, সেটাতে বিএনপিও ঐক্যমত্য পোষণ করেছিল। বিএনপি ঐক্যমত্য পোষণ করেছিল এই কারণে, এক গরমে দৌফির নেহি রোহিঙ্গা, এক গরম। তাই বিএনপি মনে করেছে আওয়ামী লীগ যদি না থাকে আমরা খালি মাঠে গোল দেব। এখন মাঠ খালি হয়ে গেছে, পেনাল্টি কিক দিয়ে বিএনপি গোল দিতে রেডি। কিন্তু বিএনপির এই বাড়া ভাতে ছাই দিয়েছে জামাত ইসলামী। তারা বলছে এই মাঠে তোমাকে আমি গোল দিতে দেব না, এখানে আমি পক্সি খেলোয়াড় বসিয়ে দিব। আর এই পক্সি খেলোয়াড়টাকে, এই পক্সি খেলোয়াড়টা হচ্ছে ওই যে পিআর পদ্ধতিতে ভোট, যে তুমি যত পার্সেন্ট পাবা তত পার্সেন্ট সংসদ সদস্য নিয়ে খুশি থাকবা, আর বাকি আমরা যারা খুচরা আছি, স্বাধীনতা বিরোধী আছি, যুদ্ধাপরাধী আছি, 71-এর ঘাতক দালাল নির্মূল আছি, মানে 71-এর ঘাতক দালাল আল শামস আল বদর যারা আছি, তারা সংসদে যাবে, এই কথা তারা ভাবছে। তাই এখন বিএনপির হাতে অপশন দুইটি, হয় জেনে শুনে বিষ পান করবে, আর না হয় জনতার কাতারে রাস্তায় গিয়ে দাঁড়াবে এবং সেখানে গিয়ে জামাতে ইসলামীকে 1971 সালের পরাজিত এই শক্তিকে আবার পরাজিত করবে, করে ডক্টর ইউনূসকে বাধ্য করবে যেই পদ্ধতিতে ভোট আগে হয়েছে, 1971 সাল থেকে হয়ে এসছে, সেই পদ্ধতিতেই ভোট থাকবে। তা না হলে বাংলাদেশের পিআর পদ্ধতিতে কেনা বেচার যে ধরন, আপনি দেখেন যে বিএনপি বিগেস্ট পার্টি, এখন বিএনপি 35% ভোট পেল। 35% থেকে 51% ভোট পেতে হলে তার আরো 16% ভোট দরকার। এই 16% ভোট যাদের আছে তাদেরকে কিনতে হবে টাকা দিয়ে। তারা তো টাকায় কেনা বেচা হয়। বাংলাদেশে অনেক বড় বড় নেতাকে আমি দেখেছি টাকায় কেনা বেচা হতে। তো এই টাকার খেলা বাংলাদেশে চলতে থাকবে, আইয়ুবের যুগে ছিল, এখনো আছে। আর বাংলাদেশে যে রাজনীতিতে নতুন যারা আছে, তারা যে আগে যারা ছিল তাদের চেয়ে বেশি অনৈতিক, দুর্নীতিগ্রস্ত, স্বজনপ্রীতিতে সেরা, বহু কষ্ট করে তথ্য সংগ্রহ করা লাগবে না। আপনি বাংলাদেশের পত্রিকাগুলো দেখেন, এই আগস্টের 8 তারিখ থেকে আজকে পর্যন্ত দেখেন, এই ফজলু ভাইকে, বিএনপি নেতা ফজলু ভাইকে যে মেয়েটি গালিগালাজ করতেছিল, টিনের সালে কাউয়া, বাকিটা তো আর আমি বলতে পারবো না, কারণ আমার শিক্ষা তো তার মতো এত ওই বস্তি লেভেলে না। সে মেয়েটি 10 লাখ টাকা সহ 10 লাখ টাকা ঘুষ নিয়ে ধরা। এখন আপনি বোঝেন এই জামাতি প্রোডাক্ট, এই এনসিপি প্রোডাক্ট তারা কি করছে বাংলাদেশে। এই যে মনে করেন কোনো জায়গায় ব্যাংক দখল করছে, কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ের বিসি বসাচ্ছে, টাকার যে লেনদেন হয় সেটা আমি দেখবো না, সেটা অন্য লেভেলের, ওসি বসায়, ডিসি বসায়, এসপি বসায়, সেখান থেকে কোটি কোটি টাকা বানায়। এই যে চরিত্র, এই যে মনে করেন হাসনাত আব্দুল্লাহ, যেই লোক একবার পত্রিকায় একটা ইউটিউবে বলেছিল সে খাইতে পায় না ঠিক মতো, সেই জন্য তার মাঝে মাঝে আত্মহত্যা করতে মন চায়, সেই লোক এখন বলে তার নাকি 4-5টা ব্যবসা, তার মানে কোটি কোটি টাকা। আপনি হাসনাতের কথা বলবেন কেন? স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসিফ নামে যে ছেলেটি রয়েছেন, তার বাবার দুর্নীতি, তার নিজের দুর্নীতি, তার যে সচিব তার দুর্নীতি, সব মিলিয়ে আমরা কি পরিমাণ দুর্নীতি দেখেছি। তাহলে দুর্নীতি নাই কোথায়? অর্থাৎ যারা পরিবর্তনের জন্য এই দেশটাতে একটা আন্দোলন করেছে, তারা কি নিজেরা পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। তারা বরং আরো বেশি উৎসাহ নিয়ে গোগাসে খাচ্ছে, যার কারণে এনসিপির নেতাদেরকে বিভিন্ন জায়গা থেকে ঘুষের টাকা সহ ধরা পড়তে দেখা যাচ্ছে। তাহলে দেখেন, এই যে ঘুষ, এই যে সুদ, এই যে দুর্নীতি, এগুলো কিন্তু বন্ধ হয়নি, হবে না। এবং এই পিআর পদ্ধতির রাজনীতি হলে এই ঘুষ, এই দুর্নীতি, এই রাজনীতিবিদ কেনার যে পালা, এটা আরো অনেক অংশে বেড়ে যাবে। তাই এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা রাজনৈতিক সরকার দরকার। যেই রাজনৈতিক সরকার থাকবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসবে, বিদেশের সাথে সম্পর্ক ভালো হবে, বিদেশের কর্মী যাবে, অভ্যন্তরীণ আমাদের যে জিডিপি সেটা বৃদ্ধি পাবে এবং মানুষের জীবনযাত্রা উন্নত হবে। তা না হলে এই জামাতি পাল্লায় যদি পড়েন, ইরানি পাল্লায় যদি পড়েন, তার্কিশ পাল্লায় যদি আপনি পড়েন, আফগানিস্তানের পাল্লায় যদি পড়েন, নারীরা কিচেনে ফিরে যাবে, শুধু সন্তান উৎপাদনের মেশিন হবে, পুরুষেরা 4 বিয়ে করার লাইসেন্স পাবে এবং বাংলাদেশ একটা আয়ামি জাহেলিয়াতে ফেরত যাবে। তাই আসুন, এই দেশকে যদি ভালোবাসেন, এই দেশ যদি মনে করেন আপনার, আমার, আমাদের, তাহলে আসুন আমরা বাংলাদেশের পক্ষে দাঁড়াই। পাকিস্তানকে লাল কার্ড 71 দেখাইছি, এখন আবার দেখাই, এবং যাদেরকে দিয়ে আমাদের দেশকে উন্নত করার জন্য, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য আমাদের সহযোগিতা হবে বলে মনে করি, তাদের সাথে বন্ধুত্বের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাই। সবার চেয়ে বড় কথা, যত তাড়াতাড়ি সম্ভব একটি ক্রেডিবল, গ্রহণযোগ্য এবং সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা দেখতে চাই।